প্রথমত হলো যে আমি যে ভাবে বৈঠকের বিভিন্ন ভিজুয়াল দেখেছি এবং দুই হাই কমিশনারের দেখেছি, সাংবাদিকদের সাথে কথা বলা দেখেছি, খলিলুর রহমানের সাংবাদিকদের সাথে কথা বলা দেখেছি। আমার কাছে একটা ক্লিয়ার ছিল, মানে যদি আপনি তারেক রহমান এবং হাই কমিশনারের প্রথম মিটটা দেখেন, দেখবেন যে খেয়াল করে দেখেন আপনারা যে দুজনের হাত ইমিডিয়েটলি, দুই হাত দিয়েই দুজনের হাত ধরেছেন ইমিডিয়েটলি। দুজন ত্রিবেদী এগিয়ে গেছেন, তারেক রহমান এগিয়ে এসে দুই হাত দিয়েই দুজনের দুই হাত দিয়ে দুজনকে ধরেছেন এবং শেক করছিলেন। অল অফ এ সাডেন তারেক রহমান তার লেফট হ্যান্ড সরায় নেন। তো তারপর ত্রিবেদী পুরো সময়টাই যতক্ষণ হাত হস্ত হাত শেক করতেছেন তখন দুই হাত দিয়েই শেক করেছেন। সো ইট ওয়াজ লাইক প্রথম দিকে মনে হলো তারেক রহমান খুবই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, পরবর্তী তার কি মনে হয়েছে, তুমি হাতটা সরিয়ে নিয়েছেন। এটা হলো আমার কাছে সাইনটা মনে হয়েছে। প্রথম দিকে খুবই তারেক মনে হলো যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ত্রিবেদীর জন্য, কিন্তু উইদিন ফিউ সেকেন্ডস মনে হলো তার মনে হয় উনি বেশি চেষ্টা দেখিয়ে ফেলছেন, এরকম কাছে মনে হলো, যে কারণে উনি হাত সরাই নিয়েছেন। এটা হলো। তারপর তো মিটিং এর পরিবেশ আপনি দেখলে আসছে, মানে হবেন যে মিটিং এর মধ্যে তারেক রহমান বসেছিলেন মানে একদম ইয়েতে। ইট ওয়াজ লাইক মানে হি ওয়াজ দি মানে এক নাম্বার ব্যক্তি, উনি এক নাম্বারের মতো বসছেন, অন্যরা দুই দিকে দুই পক্ষ বসছেন। কিন্তু এখানে একটা চিত্র যদি আপনি দেখেন, ত্রিবেদী ছিলেন তার সহকারীর সাথে বসা, আর সহকারী বৃন্দের সাথে বসা, আর তারেক রহমানের সাইডে ডান সাইডে ছিলেন কি বলে উপদেষ্টা। প্রথম হলো পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে উপদেষ্টা। তো আমি এখানে শামাওয়াতকে আমি ভিজুয়াল ওইভাবে চেক করতে, শামাওয়াত যিনি প্রতিমন্ত্রী, তার উপস্থিতিটা এখানে আমি ওইভাবে খেয়াল করতে পারি না। তো কিন্তু উপদেষ্টার উপস্থিতি ছিল খুব প্রবল। তো পুরো মিটিংটার মধ্যে একটা মনেই হচ্ছে যে তারেক রহমান প্রিজাইড করছেন একটা দুই পক্ষের একটা মিটিংয়ের মধ্যে, তিনি প্রিজাইড করছেন, তিনি শুনছেন, এটাই মনে হয়েছে। তার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা হয়তো কিছু বলেছেন, আর এদিকে হাই কমিশনার তারেক রহমানকে উদ্দেশ্য করে বা তারেক রহমানকে সামনে রেখে কিছু বলেছেন, এরকম পুরো ভিজুয়ালটা যদি আপনি দেখেন। এবার আসেন আমরা দুই কি বলে হাই কমিশনারের সাংবাদিকদের সাথে কথাবার্তা এবং খলিলুর রহমানের সাংবাদিকদের সাথে কথাবার্তা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, দেখবেন যে এখানে হাই কমিশনারকে মনে হচ্ছে অত্যন্ত বিনয়ী, এবং তিনি অলমোস্ট অ্যাপিল করছেন যে আমি কথাগুলি দিয়ে বলবো, কিন্তু মনে হয়েছে অ্যাপিলিংটা যে উনি অলমোস্ট অ্যাপিল করছেন যে লেটাস আমাদের মধ্যে যেটাই সমস্যা থাকুক না কেন এটা আমরা সমাধান করতে পারি, তো উইন উইন সিচুয়েশন থেকে আমরা সমাধান করা উচিত। আর অন্যদিকে তিনি যেরকম বিনয়, হাইকমিশনার যেরকম বিনয়ের সাথে ভারতের বিনয় প্রকাশ করছিলেন, সেইভাবে খলিলুর রহমান বাংলাদেশের অবাধ্যতা বা বাংলাদেশের একটা অবাধ্য সন্তান থাকে না, যেরকম আচরণ করে, উশৃঙ্খল আচরণ করে, সেরকম হাত পা ছুড়ে উনি মানে তার রিয়াকশন অলমোস্ট মানে উনি রিয়াক্ট করতেছিলেন। উনি কিন্তু মানে প্রশ্ন করলেই সাংবাদিকদের আক্রমণও করেছেন, আমি গণক নই, এরকম কথাবার্তা বলেছেন। উনি সাংবাদিকদেরকে মানে বিভিন্ন প্রসিডিউর শেখার কথা বলেছেন, মানে প্রশ্ন করলে উনি খেপে যাচ্ছেন, এবং উনি বারবার কি বলে বলতে যাচ্ছেন যে আমরা যা চাই আমাদের তা দিতে হবে, বা এরকম একটা আমরা এটা চাই, আমরা ওইটা চাই, আমরা সেটা চাই, এরকম। আর ওইদিকে ছিল হাই কমিশনার ছিল অত্যন্ত বিনয়ী কথা বলছে। এখন এই কথাগুলো এখন আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি বললাম যে অবাধ্য সন্তানের মতো মনে হয়েছে খলিলুর রহমানকে, আর কেন মনে হয়েছে ত্রিবেদীকে, কেন মনে হয়েছে ভদ্রতার চরম, বিনয়ের চরম মানে প্রকাশ করা। দেখেন ত্রিবেদীর বক্তব্যগুলো ছিল এরকম, প্রত্যেকটা উনি হাসছিলেন এবং উনি হেসে হেসে উত্তর দিয়েছিলেন, এবং উনি বারবার বলছেন যে পিপল টু পিপল রিলেশন। এক পর্যায়ে নিজের এখানে উপস্থিতির কথা, আই এম নো ডিপ্লোম্যাট, এই আমি কূটনীতিবিদ না, বাট আমি আসছি কেন, আমি পিপলস প্রতিনিধি, আমি পিপলস প্রতিনিধি হিসেবে। এবং ওখানে বলছেন যে তারেক রহমান একজন পিপলস প্রতিনিধি, তার মানে আন্তরিকতায় তিনি অভিভূত, তারেক রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন, তারেক রহমান থেকে কথা বলেন, তারেক রহমানকে মানে উনি প্রশংসায় ভাসিয়েছেন তারেক রহমানকে, আর নিজেকে বলেছেন তিনি জনগণের, এবং এক পর্যায়ে বলছেন যে তারেক রহমান ইজ পিপলস রিপ্রেজেন্টেটিভ, এবং আমাদের প্রধানমন্ত্রী মানে ওনাদের প্রধানমন্ত্রী মোদি একজন পিপলস রিপ্রেজেন্টেটিভ। পিপল টু পিপল রিলেশনের জন্য এই দুইজনের বসাটা একটা গুরুত্বপূর্ণ, দুইজন যদি বসেন তাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। উনি এই কথাও বলেছেন যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায়
ইস্যুস থাকবে, ইস্যুস সবগুলো বলেছেন, ইস্যুস থাকবে। এই উনি এইভাবে উদাহরণ দিয়েছে, প্রত্যেক ঘরেই ইস্যুস থাকে, তো সেই ইস্যুস গুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, এবং উইন উইন সিচুয়েশন থেকে সমাধান, উইন উইন বলেছেন, মানে উনি কোনোভাবেই বাংলাদেশকে ইয়ে করেন বলছেন, বাংলাদেশ এবং ইন্ডিয়া উইন উইন সিচুয়েশন থেকে এই সমস্যাটা সমাধান করতে পারে। এবং উনি আরেকটা এই জায়গাতেই উনি যেটা বলছেন যে মোদিজি দুই প্রধানমন্ত্রীর বৈঠক, তারেক রহমান এবং মোদিজির বৈঠকের মধ্যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এটা উনি আশ্বাস ব্যক্ত করেছেন। এবং বলছেন যে কোনো ইস্যু নাই সেটেল করা যায় না, গণতন্ত্রে ইস্যু থাকে, ঘরেও ইস্যু থাকে, কথা উনি। এবং এক পর্যায়ে উনি বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী, মানে এই ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারা লুকিং ফরওয়ার্ডিং মনোভাবের মানুষ বলে তার কাছে তিনি যেটা ব্যাখ্যা করেছেন, মানে তারেক রহমানকে ভূয়সী প্রশংসা করেছেন যে তারেক রহমান খুবই ফরওয়ার্ড লুকিং মনোভাবে। এবং উনি বলছেন যে এই দুই শীর্ষ নেতার বৈঠকের মধ্যেই যত ইস্যু আছে না সব ইস্যুই সর্ট আউট করা সম্ভব হবে। কারণ কি উনি বলছেন যে উই নট অনলি শেয়ার আওয়ার বর্ডার্স, উই শেয়ার আওয়ার ড্রিমস, আমরা শুধু সীমান্ত শেয়ার করি না, আমরা আমাদের স্বপ্ন ইয়ে করি, কি বলে শেয়ার করি, মানে জেস্টারের চূড়ান্ত। তিনি বলছেন যে সাধারণ মানুষ চায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সুসম্পর্ক, এবং সাধারণ মানুষদের তাকিয়ে আমাদেরকে এই সুসম্পর্কটা তৈরি করতে হবে। এবং নিজের উদাহরণ দিয়েছেন যে আমি এই বাংলাদেশে আসার পরে 2 মাসে আসার পর যে প্রীতি এবং ভালোবাসা পেয়েছি, এটা আমি কখনো ভুলবো না, বা আমি আশ্চর্য হয়েছি যে বাঙালিরা এত ইয়ে হয়। আর ওইদিকে যেটা খলিল সাহেব যেটা বলছেন, খলিল সাহেবের কথাগুলো প্রথম থেকেই উনি খুবই সরাসরি উনি মানে একেবারে বলছেন যে বাংলা উনি কতগুলি কথা খুব বলছেন যে বাংলাদেশের উপর আঘাত আসে এমন কিছু থেকে ভারত বিরত থাকবে। ঠিক আছে, ভারত বাংলাদেশের উপর কি আঘাত আসতেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের আঘাত কিনে তিনি বলছেন, তিনি একটি কথা বলছেন যে হাসিনাকে কথা বলতে দিয়ে ভারত বাংলাদেশের যে প্রত্যেক দেশের যে 3টা স্তম্ভ থাকে, একটা বিচার বিভাগ, একটা লেজিসলেটিভ, একটা প্রশাসনিক, তার মধ্যে বাংলাদেশের বিচার বিভাগকে আক্রমণ করা হয়েছে। মানে উনি ভারত চাইলে এটা ইয়ে করতে পারতো, ভারত চেয়েছে বলে হাসিনা কথা বলছেন, একেবারে উনি কোনো রাগ ঢাক ছাড়াই, কোনো কূটনৈতিক ভাষাধনী কথা বলে একদম পলিটিক্যাল রেটরিকের মতো উনি বলছেন যে ভারত বাংলাদেশের বিচার বিভাগকে অবজ্ঞা করেছে। এবং ভারত শেখ হাসিনাকে 5 তারিখে কথা বলতে দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, বৃদ্ধাঙ্গুলি শব্দটা দেখিয়েছেন বলছেন। তা বলছেন যে ভারত সরকার চাইলে হাসিনাকে বাধা দিতে পারতো, তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, তারা ভারত সরকারকে শ্রদ্ধাশীল হতে হবে বাংলাদেশের প্রতি। ভারত সরকার, তবে উনি বলেন যে ভারত সরকার তাদের এই অবস্থানটা বুঝতে পেরেছে, এবং ভারত সরকার বক্তব্য যে এই বৈঠকের মধ্যে ভারত সরকার এটা বুঝতে পেরেছে, এবং বলছেন যে বাংলাদেশের কোন ইয়ের আঘাত আসে এইটার ব্যাপারে ভারত সরকার প্রধানমন্ত্রী এই বিষয়টা উঠিয়েছেন। ভারত সরকারকে উনি বলছেন যে বাংলাদেশের শ্রদ্ধাশীল হতে হবে, কয়েক দফায় উনি বলছেন বাংলাদেশের কোন স্তম্ভকে আন্ডারমাইন করা যাবে না, তারা আর করবে না, এটা তার কিছুটা হলেও মনে হয়েছে তারা আর এটা করবে না, ভারত আর বাংলাদেশের মানে শেখ হাসিনাকে কথা বলতে দেবে না, বা বাংলাদেশের কোনো স্তম্ভের উপর আক্রমণ আসুক। এই স্বাভাবিক, যদি বাংলাদেশ মনে করে যে তার কোনো মানে ভিত্তির মধ্যে ভারত আঘাত করেছে, সবাই বাংলাদেশ রিয়াক্ট করবে, খলিল সাহেব রিয়াক্ট করেছেন, তবে সে কূটনৈতিক রিয়াকশন ছিল না, এটা ছিল ওনার বডি দিয়ে রিয়াক্ট করতেছেন, ভয়েস দিয়ে রিয়াক্ট করতেছেন, যেটা ভাষা দিয়ে রিয়াক্ট করতে খুবই সহজে। এই যে ভাষাগুলো কথা বলছেন, উনি যদি হাত পা ছুড়ে শান্ত ভাষায় কথাগুলি বলতেন, তাহলে কিন্তু ইট উড হ্যাভ বিন এ গ্রেট যে বাংলাদেশ ভারতকে মানে কোনো এই ধরনের কোনো স্পেস দিতে চায় না। বাংলাদেশ ভারতকে সতর্ক করেছে যে বাংলাদেশের উপরে তুমি খবরদারি করতে পারো না, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ দিয়ে সম্ভব ছিল, বাট তিনি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে যে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, সেটাতে আমার কাছে মনে হয়েছে তাকে কূটনীতিবিদের আচরণ মনে হয়নি। এবং উনি বলছেন যে বাংলাদেশ দণ্ডপ্রাপ্ত, এখানে অদ্ভুত লাগে যে পত্রিকাগুলোতে দেখলাম, প্রথম সারির পত্রিকা, প্রথম আলোর মতো জায়গাতে, এখানে খলিল সাহেব একবারও বলেন নাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বা উনি কিন্তু খুব সতর্ক হয়ে এই জায়গায় কিন্তু বাংলাদেশ দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রত্যর্পণ এর দাবি জানিয়েছে। হ্যাঁ, বাংলাদেশ দণ্ডপ্রাপ্ত শেখ, প্রথমে হাসিনা বলছেন একদম খুবই অবজ্ঞাসরে হাসিনা শব্দটা, পরবর্তীতে উনি শেখ হাসিনা বলছেন দণ্ডপ্রাপ্ত এরকম করে আসামি বলছেন।
তারপরে উনি ওই যে আরেকজন যেটা বাংলাদেশের খুবই নাম উচ্চারণ করতে হয় তার কথা মনে করছেন, তার তার যে হত্যাকারী বলে অভিযুক্ত একজনকে ভারত অ্যারেস্ট করছে তাকেও প্রত্যর্পণ করতে চেয়েছে। তো খলিল সাহেবকে যদি আপনি এখানে সামনে নিয়ে আসেন, খলিল সাহেবের বক্তব্যগুলো যদি আপনি আনেন, তাতে মনে হয়েছে যে বাংলাদেশ খুব কড়া ভাষায় ভারতকে সতর্ক করেছে যে ভারত তুমি আর এই ধরনের আচরণ করতে পারবে না, যদি করো আমরা কিন্তু এটা মানি না এবং তোমাদেরকে সতর্ক হতে হবে, তোমাদেরকে এই হতে হবে। মানে মানে এটা কূটনৈতিক ভাষায় আপনি বলতে পারেন, কূটনৈতিক ভাষায় যে কড়া প্রতিবাদ বাংলাদেশ জানিয়েছে। কড়া প্রতিবাদ শুধু না, বাংলাদেশ সতর্কতা করছে, ভারতকে সতর্ক করেছে যে তুমি আর এই ধরনের আচরণ করতে পারো না। তবে যে অভিযোগটা এনেছে সেটা হলো বাংলাদেশের বিচার বিভাগকে ভারত বিচার বিভাগের উপর আঘাত এনেছে শেখ হাসিনাকে ওই কথা বলতে দিয়ে। সেটা কিন্তু আসলেই যদি বাংলাদেশ এই দৃষ্টিভঙ্গিতে দেখে যে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়াই মানে হলো তাকে বাংলাদেশকে আঘাত করা হয়েছে, হলো বাংলাদেশের বিচার বিভাগকে আঘাত করা হয়েছে, এবং এটা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি যদি এরকম হয় তাহলে মানে এটা অবশ্যই তা খলিল সাহেব এরকম। কিন্তু খলিল সাহেবের আচরণগুলো ছিল খুব মানে এটা বলা হয় অ্যাগ্রেসিভ, এবং বোঝাই যাচ্ছিল বাংলাদেশ এখানে অস্থির ছিল। এখানে এই অস্থিরতার কারণগুলো খোঁজার জন্য আমি চেষ্টা করেছি যে আসলে আমি যেটা বোঝার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি সেটা হলো যে এখানে ঘটনাগুলো যেটা হয়েছে সেটা হলো খলিল সাহেবের সাথে কিন্তু এই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের আগে খলিল সাহেবের সাথে কিন্তু আগের দিন বৈঠক হয়েছে। সেই বৈঠক ছিল কয়েক ঘন্টার বৈঠক, কয়েক ঘন্টা একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু উত্তপ্ত একটা পরিবেশ ছিল। উত্তপ্ত পরিবেশটা কেন ছিল সেটা হলো এই যে খলিল সাহেবের যে রিয়াকশনটা, এটি হলো বাংলাদেশ প্রথম থেকেই মনে করছে যে শেখ হাসিনাকে কথা বলতে দিতে পারবে না ভারত, এটা মনে করছে। এবং বাংলাদেশ মনেই করে যে ভারত শেখ হাসিনাকে কথা বলতে দিয়ে বাংলাদেশকে আক্রমণ করছে। এটা বাংলাদেশ এটা খলিল সাহেবের আচরণ দিয়ে বুঝতে পারেন। কিন্তু ওই বৈঠকে কিন্তু বাংলাদেশ এইটাই পার্সু করছে যে বাংলাদেশের সাথে যদি ভালো সম্পর্ক চাও তাহলে তোমরা কি বলে করতে পারবো না, শেখ হাসিনাকে কথা বলতে দিতে পারবো না। দুই, তাদের যে দাবি জানিয়েছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হলো এটাই হলো মূল এত অস্থিরতা, এত ঝগড়ার বা এত ঝগড়াটে পরিবেশ বা একটা মানে মনে হচ্ছে মল্লযুদ্ধের মতো একটা পরিবেশ হয়েছে বলে মনে হয়। যদিও দীনেশ ত্রিবেদী দেখে মনে হয় না যে উনি মল্লযুদ্ধ মানে উনি যে একটা কুস্তিগির এটা মনে হয় না, কিন্তু খলিল সাহেবকে মনে হচ্ছে কুস্তিগিরের মতো কথা বলছেন। তো সেখানে আমার যতটুকু আমার জানা সেটা হলো ওই মিটিং এ যেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের মিটিংও এই একই রকম হয়েছে, কিন্তু এটা হয়তো উত্তপ্ত কিছু না, কিন্তু ওই মিটিংটাতে উত্তপ্ত পরিস্থিতি ছিল, যেখানে বাংলাদেশ শেখ হাসিনাকে একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে প্রত্যর্পণ চেয়েছে। তার মানে বাংলাদেশ বলছে যে বাংলাদেশের আদালতে শেখ হাসিনার দণ্ড হয়েছে, মানে ফাঁসির দণ্ড হয়েছে, সো ওনাকে একজন আসামি হিসেবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে অ্যারেস্ট দেখিয়ে মানে গ্রেপ্তার দেখাতে হবে, গ্রেপ্তার দেখিয়ে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে। খেয়াল করে দেখেন পার্থক্য কোন জায়গায়। ঝামেলাটা হলো বাংলাদেশ চাচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা, ভারত সরকার গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করে একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে যেভাবে প্রত্যর্পণ করে সে একই কায়দায় সেই রুলস এন্ড রেগুলেশন অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা। এইটা ছিল বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ এটাতে স্ট্যান্ড করে যে বাংলাদেশ একদিন পর্যন্ত যেটা হচ্ছে যে শেখ হাসিনা ফেরত আসুক, এটা কিন্তু বাংলাদেশ চায় না। এটা কিন্তু এটা অন্য এক সময় আপনাদের আলোচনা, সেটা বাংলাদেশ কিন্তু উপরে, কিন্তু ভেতরে বাংলাদেশ কিন্তু এটা চায় না যে শেখ হাসিনা আসলেই ঝামেলা। তো তারা যেটা চায় যে তারা মানে কি বলে অ্যাডভান্টেজ চায়, মানে পুরো সিচুয়েশনটার উপর তারা একটা কন্ট্রোল চায়। সেই কন্ট্রোলটা কিভাবে, যে শেখ হাসিনা আসবে দেশে একজন ভারত শেখ হাসিনাকে একজন আসামি হিসাবে মানে দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে প্রত্যর্পণ করবে। তো সারা দুনিয়াতে প্রচার হবে যে শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে সেই গ্রেপ্তারকৃত আসামিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করেছে। বাংলাদেশ ভারতের কাছ থেকে গ্রেপ্তার হওয়া শেখ হাসিনাকে নিয়েছে এবং তার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যেটাই তারা চায়, মানে তারা থাকতে যাচ্ছে, আপার হ্যান্ডে থাকতে যাচ্ছে যে ভারত ইয়াকে গ্রেপ্তার করেছে, এই স্ট্যান্ড। এবং বাংলাদেশের মধ্যে সে ধরেন ভারত বিরোধী যে ইয়েটা আছে সেটাকে তারা প্রশমিত করতে পারে যে হ্যাঁ আমরা ভারতকে বাধ্য করেছে শেখ হাসিনাকে অ্যারেস্ট করার জন্য। এটা হলো বাংলাদেশের স্ট্যান্ড, ওপেন স্ট্যান্ড। ভেতরের স্ট্যান্ড অন্য একদিন আলোচনা করবো। ওপেন স্ট্যান্ড হলো এটা। তো ওপেন স্ট্যান্ডের মধ্যে সেখানে কিন্তু দীনেশ ত্রিবেদীর প্রকাশ একেবারে পয়েন্ট বাই পয়েন্ট খলিল সাহেবকে বলেছেন, পয়েন্ট বাই পয়েন্ট। খলিল সাহেব যেটা বলেছেন তিনি প্রথম থেকে বর্ণনা করেছেন যে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে ভারতে গেছে, বাংলাদেশ যেটাকে বলে পালিয়ে গেছে, ভারত সরকার সেটাকে ডিফাইন করছে, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারতে পৌঁছিয়েছে। এবং ত্রিবেদী এটাই বলছেন যে ভারত সরকারের অবস্থানটা হলো এটা যে বাংলাদেশ সরকার
যে সরকার তখন থাকুক না কেন, তারা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাষ্ট্রের সমস্ত যন্ত্রপাতি বা উড়োজাহাজ সব ব্যবহার করে তাকে ভারতে পৌঁছে দিয়েছে। এবং ভারত সরকার একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে দিয়ে তাকে রিসিভ করেছে। ফর্মালিটিটা খেয়াল করে দেখেন, বাংলাদেশ তাকে নিয়ে পৌঁছে দিয়েছে এক বিমানবন্দরে, সেখানে একজন মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা তাকে রিসিভ করেছেন একজন প্রধানমন্ত্রীর মতো করে, এবং তাকে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, ভারতে যেভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী বসবাস করে, একজন সাবেক প্রেসিডেন্ট বসবাস করে, ভারতের সাবেক প্রেসিডেন্ট বসবাস করে, সেই নিরাপত্তায় তাকে একজন ভারতের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতের একজন সাবেক প্রেসিডেন্টের মর্যাদা সম্পূর্ণ সিকিউরিটির মধ্যে তাকে রাখা হয়েছে। সো দ্বিবেদী বুঝিয়েছেন যে তিনি ভারতের কাছে একজন অতিথি, এবং শুধু অতিথি না, তিনি ভারতের একজন সাবেক প্রধানমন্ত্রী। আমি একদিন জানতাম যে প্রধানমন্ত্রীর মতো মর্যাদা, কিন্তু আজকে জানলাম যে উনি একজন সাবেক প্রধানমন্ত্রী অথবা একজন সাবেক প্রেসিডেন্টের পদমর্যাদায় যে সিকিউরিটি পান, যে বাসস্থানের সুযোগ সুবিধা পান, ওইটা তাকে দেওয়া হয়েছে। এডিশনালি যেটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু ত্রিবেদী উল্লেখ করেছে, এডিশনালি যেটা শেখ হাসিনার জন্য আছে, যে শেখ হাসিনার নিরাপত্তাটা বিভিন্ন জায়গা থেকে হুমকির মুখে, যেসব জায়গাগুলো থেকে শেখ হাসিনার নিরাপত্তা হুমকির মুখে, সেসব জায়গার উপর ভারত নজর রাখে। সো শেখ হাসিনাকে তারা এক নম্বর, যেহেতু তাকে অতিথির মর্যাদা প্লাস সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক প্রেসিডেন্টের মর্যাদা দিয়ে তাকে রাখা হয়েছে, তাকে গ্রেপ্তার করার প্রশ্নই আসে না। সেটা বাংলাদেশের আদালতে কি হয়েছে এটা ভারতের দেখার বিষয় না, এটা ভারত এটা দেখবে। ভারত তাকে এই মর্যাদা দিয়ে রেখেছে। সে এই মর্যাদার মধ্যে তাকে আসামি হিসেবে ভারত রিসিভ করে নাই, বা তিনি আসামি হিসেবে ভারতে যান নাই। ভারত তাকে একজন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়ে পৌঁছে দিয়েছেন, ভারত তাকে রিসিভ করছে একজন প্রধানমন্ত্রী হিসেবে, তাকে ভারতের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্টের মর্যাদা দিয়ে তাকে রাখা হয়েছে। এবং তার সিকিউরিটিটা অন্যান্যদের সাথে চাইতে বেশি, এই জন্য যে তার সিকিউরিটিটা বিভিন্নভাবে হুমকির সঙ্গে, সেজন্য তিনি অতিমাত্রায় সিকিউরড অবস্থায় আছেন, অতিমাত্রায়। এগুলো কিন্তু দীনেশ ত্রিবেদী কিন্তু বলছে, কিন্তু খলিল সাহেবের সেই মিটিং এর মধ্যে এইসব শুনতে ওনাদের একটাই বক্তব্য ছিল, শেখ হাসিনাকে অ্যারেস্ট করে আমাদের কাছে আসামির মতো করে, মানে আসামিরা যেভাবে ডান্ডা বেড়ি লাগানো যায়, হাত করা লাগানো যায়, এরকম করে নিয়ে এসে আমাদের কাছে দাও, তাইলে আমরা তোমাদের সাথে সম্পর্ক করবো। কিন্তু ভারত এই জায়গায় অনড় ছিল। মানে দীনেশ ত্রিবেদী এই একটা জায়গায় ভারতের অবস্থানটা ক্লিয়ার করেছে যে নো, আমরা তাকে এইভাবে দেখি, তোমরা যদি এইভাবে না দেখতে পারো তাহলে আমাদের পক্ষে তোমাদের সাথে, মানে তোমরা যেভাবে চাচ্ছ এইভাবে চলা সম্ভব। এখানে দীনেশ ত্রিবেদী আরো একটা জিনিস বলেছেন যে ওয়েল, উনি শেখ হাসিনা নিজেই আসতে, ভারত সরকার যেটা বলছে, শেখ হাসিনা নিজেই আসতে চায়। তো তোমরা যিনি নিজে আসতে চায়, বরং তার নিরাপত্তার চিন্তা করো, তাকে প্রপার জাস্টিস সিস্টেমের মধ্যে তার প্রপার মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও, এবং কথা দাও যে তোমরা তাকে নিরাপদ রাখবা, কথা দাও যে তাকে তোমরা ডিউ জাস্টিস সিস্টেমের ভিতর দিয়ে তার বিচার প্রক্রিয়াটা তোমরা করবা। যদি তোমরা তা করো তাহলে উনি নিজেই আসতেছেন। সো তোমরা, এবং ভারত যেটা বলছে, উনি নিজে আসার ঘোষণা দিয়েছেন, সেই জন্য তোমরা আমাদেরকে এই নিশ্চয়তা দাও যাতে উনি আসতে পারেন। ভারত সরকার এমনও বলছে যে ডিউ প্রসেস যদি তোমরা পালন করতে চাও, সেটা একটা ট্রাভেল ডকুমেন্ট লাগবে, ট্রাভেল ডকুমেন্টটাও দাও। উল্টো এই জন্যই খলিল এত উত্তপ্ত ছিল। আজকে যখন কথা বলছে, খলিল উত্তপ্তের কারণটা হলো খলিল এবং হাই কমিশনারের যে মিটিংটা হচ্ছে, সেই মিটিং কিন্তু খুবই উত্তপ্ত ছিল, পাল্টাপাল্টাই ছিল। বাংলাদেশ দাবি করে শেখ হাসিনাকে আসামি হিসাবে দাও, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে। ভারত বলতেছে সে আমাদের কোনো দণ্ডপ্রাপ্ত আসামি না, সে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন অতিথি, এবং তোমরা বাংলাদেশ থেকে তাকে নিয়ে দিয়ে আসছো, উনি একজন প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গেছেন, এবং এই অবস্থান থেকে আমরা সরবো না, কারণ আমাদের এই মানে উনি উদাহরণ দিয়েছেন। সেখানে কিন্তু উত্তপ্ত হয়েছে পরিবেশ। ওই উত্তপ্ত পরিবেশের মধ্যেই দীনেশ ত্রিবেদী বাংলাদেশের অবস্থানকে পুনর্বিবেচনা করার জন্য, এবং শেখ হাসিনার বরং ডিসেম্বরে যে আসার ঘোষণা দিয়েছেন সেইটা ফ্যাসিলিটেট করার জন্য উনি বলেছেন। গেল মিটিং, ওই মিটিং এ তো এটা শেষ হয়েছে, এবং এই বিষয়টা সীমিত আকারে তারেক রহমানের ইয়েতে আসছে, বৈঠকে আসছে। এখানেও একই রকম ভাবে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে প্রত্যর্পণের জন্য দাবি জানানো হয়েছে। এটা ঠিক, কিন্তু খলিলের এই মিটিং এর মধ্যে সেরকম উত্তেজনা ছিল কিনা এটা না, কিন্তু খলিলের যে প্রেস কনফারেন্স, তাতে মনে হয়েছে যে না, বিষয়টা রিজলভ হয় নাই, গেল। এটা শেখ হাসিনার ইস্যু। শেখ হাসিনার বাইরে কিন্তু আরেকটা ইস্যু আছে, মানে যে ইস্যুসটা দিয়ে ভারত বলছে যে ইস্যু, এই প্রসেসটা যদি আসো তাহলে কিন্তু আমাদের মধ্যে আরো সুন্দর সম্পর্ক হতে পারে। সেটা কি? ভারত সফরে আসো। এবং দীনেশ ত্রিবেদী তার সাংবাদিকদের সাথে কথার সময় উনি বলেছেন যে
আমাদের আমন্ত্রণ তো রইলো, কিন্তু আপনি দেখেন ডিফায়েন্ট বলে, যেটাকে বলে ডিফায়েন্ট, মানে খলিলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খলিল বলছে যে ভারত বা আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়নি, ভারত আমাদের উনাকে যে দাওয়াত দেওয়া আছে সেটা হলো ব্রিক্স এর চেয়ারপারসন, বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে। তো ভারত আমাদের প্রধানমন্ত্রীকে মানে তারেক রহমানকে দাওয়াত দেয় নাই, বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত দিচ্ছে। কথা ফাঁক দেবেন উনি কোনোভাবে, কিন্তু উনি আবার এইটা অস্বীকার করেন না যে হ্যাঁ আগে একটা দাওয়াত দিয়েছিল, সেই দাওয়াতটা এখনো আছে, তবে আমরা এগুলা এখন বিবেচনা করছি না। যতটুকু আমি আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেভাবে মানে খলিলের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে যে কথাগুলো বলা হয়েছে সেটা হলো যে বাংলাদেশ এখন কিন্তু তারেক রহমানের ভারত সফরের কথা চিন্তাই করছে না। বাংলাদেশ এখন তারেক রহমানের জন্য আগামীতে সামনে জাপানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, বাংলাদেশ সৌদি আরবে ভ্রমণের চেষ্টা করতেছে, বাংলাদেশ আরো কয়েকটা দেশে মানে মিডল ইস্টের কয়েকটা দেশে ভ্রমণের জন্য তারেক রহমানের ভ্রমণের অ্যারেঞ্জমেন্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাই করতেছে। দে আর নট ট্রাইং অ্যাবাউট দিল্লিতে। সো ব্রিক্স সম্মেলনের আউটরিচ প্রোগ্রামে তারেক রহমানের যাওয়ার সম্ভাবনা নাই বললে চলে। যদিও এই যে আবার বলি খলিল উত্তপ্ত হয়ে বলছে যে আপনারা এখনো এটার ইয়ে হয়নি, উনি উত্তেজিত ছিলেন, আসলে পুরো উত্তেজনার মধ্যে কেন কি খাইছে আল্লাহ জানে, খুব উত্তেজিত ছিল। উনি বলছে যে আমরা এখনই কোনো কিছু বলবো না, এটা প্রক্রিয়া দিন, এটা আমি কি গণক নাকি, আমি বলতে পারবো নাকি, ওনারা কেউ বলে উনি গণক। হি ইজ এ ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ, হি শুড আনসার এন্ড হি শুড বিহেভ। He didn't behave like foreign minister. He behaved like a মানে কি বলে এটাকে বড় অবাধ্য সন্তান যেটাকে